আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমার বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধু মানে লোল টুল ফালাই দিত একসময় যেই বঙ্গবন্ধু নিয়ে সার্জিস আলম, তার ওই কান্না যে ফেক ছিল এটা তো প্রমাণিত হয়ে গেছে, তাই না? তো এখন তার অনেক কিছুতেই ফেক ফেক একটা অবস্থান হয়ে গেছে। মানে বিশাল গাড়ি শোডাউনের পর শুনলাম ফেক আত্মীয় স্বজনের। দিন শেষে যে কোনো সময় দুদকের অভিযান শুরু হতে পারে সার্জিস আলমের বিরুদ্ধে। বিশ্বাস করেন, শুধু সার্জিস আলম না, ডক্টর ইউনূস সরকারের প্রেক্ষাপট পরিবর্তন হলে বিএনপি সরকার যদি সঠিকভাবে এই অভ্যুত্থানের সাথে কানেক্টেড প্রথম সারির নেতারা 5ই আগস্টের পরবর্তী, আগের না, বা এই রাজনৈতিক দলটা তৈরির পরবর্তী তাদের যে বিলাসবহুল জীবনযাত্রা, হান্নান মাসুদের সেই গ্রামের সবচেয়ে ভাঙ্গা মাটির ঘরটা, টিন যেটা মাটির নিচে ডাইবা গেছিল, গ্রামের সবচেয়ে বড় বাড়িটা বাবার থেকে সম্পদের বেশি, মানুষ কি বোঝে না? বোঝে। তবে জালিয়াতি করতে গিয়া সর্বোচ্চ জালিয়াতিটা করে ফেলছে সার্জিস আলম, আর এর কারণেই তার বিরুদ্ধে দুদকের ইনভেস্টিগেশন হতে পারে। কারণ নির্বাচন কমিশনে যে হলফনামা দিছে সেইখানে ভাতিজা কট খেয়ে গেছে। কট খাওয়ার সিস্টেমটা কোথায় হয়ে গেল? ইসিতে জমা দেওয়া নথিপত্রে আয়ের তথ্যে গরমিল পাওয়া গেছে সার্জিস আলমের। পঞ্চগড় এক আসন থেকে লড়ার ইচ্ছুক সার্জিস আলমের সেখানে দেখা গেছে যে প্রদর্শিত আয়ের যে তথ্য এবং আয়কর রিটার্নের যে তথ্য, দুইটার মধ্যে অসামঞ্জস্য, অর্থাৎ দুই ধরনের ব্যাপক গরমিল। হলফনামায় সার্জিস নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়েছেন। তো তোমার ব্যবসাটা কি বাবা? কি তৈরি করো? আমরাও কিনলাম খাইলাম, ফাস্টফুড নাকি অন্য কোনো ব্যবসা? যাই হোক, বার্ষিক ব্যবসায়িক আয় দেখিয়েছে 9 লক্ষ টাকা। 9 লক্ষ টাকা প্রফিট করতে গেলে, আমি নিজেও একজন ব্যবসায়ী, বাংলাদেশে কোটি কোটি টাকা বিনিয়োগ আছে আমার, তো সেখান থেকে ভাই বছর শেষে 9 লাখ টাকা আয় করা, সকল ব্যয়ভার খরচ মিটিয়ে আসলেই কিন্তু কষ্টকর। তো কয় কোটি টাকা বিনিয়োগ করছে সার্জিস কোন ব্যবসায় যেখান থেকে 9 লাখ প্রফিট হয়? আমরাও করলাম, যেহেতু আমিও একজন উদ্যোক্তা, বিনিয়োগকারী, ব্যবসায়ী। এটা আমার ব্যক্তিগত তথ্যের জন্য আমি জানতে চাইলাম আর কি। যাই হোক, অথচ তার যেখানে তিনি বার্ষিক আয় দেখিয়েছেন 9 লাখ, 25-26 করবর্ষের আয়কর রিটার্নে সেখানে তিনি আয় উল্লেখ করেছেন 28,05,000 টাকা। এখন হলফনামায় দিছে কয় লাখ? 9 লাখ। আর আয়কর রিটার্নে কত দিছে? 28 লাখ, অর্থাৎ 3 গুণের চেয়েও বেশি তার আয়, যা হলফনামা তথ্যের সাথে কি পরিমাণ অসামঞ্জস্য বুঝতেই পারছেন। শুধু আয় নয়, সার্জিসের সম্পদেও রয়েছে অসঙ্গতি। আসলে হয়েছে কি, হঠাৎ করে পাউয়া ধন তো লুটপাটে ব্যস্ত হয়ে গেছে। বাস্তব ভাই, শোনেন, এখন প্রমাণ যদি আমার জিজ্ঞেস করেন, আমার কাছে আপাতত কোনো প্রমাণ নেই। তবে যাদের কাছে প্রমাণ আছে, ওই যে আওয়ামী লীগের একজন টাকলা মুরাদ ছিল না, আসবি তুই এখন আসবি আগে পিছে, ওই যে মাহির সাথে যে মুরাদ যখন খরচের খাতায় পড়ে গেছে, ঠাস করে তার অনেক কিছু ফাঁস হয়ে গেছে, খেয়াল আছে তো? তো এটা যাদের কাছে আছে, তারা যখন মনে করবে যে সার্জিসকে খরচের খাতায় ফেলে দিবে, তখন দেখবেন এদের তথ্য দুর্নীতি, কত মানুষ এদের বিষয়ে মুখ খোলা শুরু করে। এখন বলবে না, এখন পরিস্থিতিটা একটা ভিন্ন রকম। তো সম্পদে কি অসঙ্গতি? আয়কর রিটার্নে তিনি মোট সম্পদ দেখিয়েছেন 33,77,000 টাকা, আর হলফনামা অনুযায়ী তার অস্থাবর সম্পদের পরিমাণ হচ্ছে 5,61,000। এর মধ্যে নগদ আছে 3,11,000, ব্যাংকে 1 লাখ এবং 1,50,000 টাকার মোবাইল ফোন, ঘরের যে ইলেকট্রনিক আসবাবপত্র, এগুলো আছে। আর স্থাবর সম্পত্তির মধ্যে দেখিয়েছেন উপহার হিসাবে পাওয়া 16.5%, যারা কুমিল্লার মানুষ বুঝবেন, প্রায় 8.5 শতক জায়গা, মানে বিশাল জায়গা। কিন্তু 8.5 শতক জায়গা মানে বিশাল জায়গা। তো সরি, মানে 8.5 গন্ডা। এখন এতগুলা জায়গা উপহার হিসাবে পাইছে, এদেশে পায়। এখন উপহার কি এমনি কেউরে দেয়? আর বাপের সম্পত্তি তো ঠিক মতো বাপ পুতেরা দেয় না, ঠিক মতো খরচ টরচ না করলে। তাইলে এখন হচ্ছে কি, খাওয়ার অনেক রকম পদ্ধতি তৈরি হয়েছে। তো যার বাজার মূল্য হচ্ছে 5 লাখ, অর্থাৎ সে হলফনামায় যেটা দিছে সেখানে তার সম্পদ হচ্ছে 10 লাখ টাকার, কিন্তু রিটার্নে দেখাচ্ছে 33 লাখ। আগাগোড়াই ভেজাল এই ছেলেটার। সেই বঙ্গবন্ধু নিয়ে কান্নাতে যে ভেজাল ছিল, সম্পদে ভেজাল, রাজনৈতিক কাজে ভেজাল, কথাবার্তায় ভেজাল। এত ভেজাল দিয়া বুঝি একটা রাজনৈতিক দলের মুখপাত্রের অবস্থানগুলো চলে? মানুষ আসলে বোঝে, তবে কি বুঝে এটা সময় হলে বুঝবে। ভালো থাকুন। মানে ত্রিমুখী বিপদ শুরু হয়ে গেছে বাংলাদেশের উপর। এই ঘটনাগুলো আজকে
বেশ কিছুদিন যাবৎ ঘটছে। আমরা হয়তো কেউ খেয়াল করেছি, কেউ খেয়াল করিনি, কিন্তু সকলেই কম বেশি জানি। তো কম বেশি জানতে বলতে দেখেন, ক্রিকেট নিয়ে কি হয়েছিল যে মুস্তাফিজ আমাদের একজন ক্রিকেটার, বাংলাদেশের খ্যাতনামা ক্রিকেটারই মুস্তাফিজ, তাকে আপনার শাহরুখ খানের দলে নেওয়া হয়েছিল 12 কোটি টাকা, মানে 9.25 লক্ষ রুপি, 12 কোটি টাকা প্রায় টাকায় বাংলাদেশে এই ক্রিকেটারকে নেওয়া হয়েছিল খেলার জন্য। কিন্তু সেখানে ভারতীয় বাঙালিদের প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত তাকে সেখান থেকে বের করা হয়েছে, যে না, আমরা আর আপনাকে নিতে পারছি না, কারণ দেশের লোকজন পছন্দ করতেছে না। এইটা নিয়ে বাংলাদেশের বাঙ্গুদের চরম খেপা। তো ভাই, আপনারা এত চরম খেপান কেন? আপনারাই তো বলেন যে আধিপত্যবাদ থেকে রক্ষা পেতে হবে, বয়কট ভারত, সবকিছু। তাহলে এই মোমেন মুসলমান মুস্তাফিজ, হে ভারতের হয়ে খেলতে যাবে কেন? তার তো বাড়িঘর ভেঙে দেওয়া উচিত আপনাদের। সেইটা না করে আপনারা লেগে গেলেন কার পিছনে? ভারতের পিছনে। ভারত কেন নিবে না? ভারত নিতে হবে। আরে বাবা রে বাবা, আপনার সারাদিন বসে আমার গাইলেও দিবেন, আবার আপনারা নিব। আবার কি বলছেন যে রাজনীতি টাইনেন না। তো রাজনীতি না টানলে এই যে সাকিবুল হাসান, ওয়ার্ল্ডের সেরা প্লেয়ার, তো 1 নম্বর ছিল, সারা ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার হিসেবে 1 নম্বর তো বেশ কয়েক বছর ছিল, এখনো মনে হয়, নাকি এখন নাই মনে হয়, বেশ কয়েক বছর সে ছিল কানাডা। সে খালি আওয়ামী লীগের এমপি কেন হয়েছে এই জন্যই আপনার দোসর, এই জন্যই সে মার্ডারার বানাই দিলেন। তাহলে এখন ভারতীয়রা কইতেছে এও মার্ডারার, যতগুলো হিন্দু মরছে বাংলাদেশে সবগুলোর পিছনে মোস্তাফিজ আছে। কথা সেম না? তো সুতরাং এরা নেয় নেই। এখন এইটা নেয় নেই, এই জন্য এখন আমাদের বাংলাদেশের ক্রিকেট বোর্ড ওনারা বুঝায় ফেলাইছেন যে বাবারে বাবা, এইবার যদি আমরা T20 বিশ্বকাপে খেলতে যাই, তাইলে যে দেখা যাবে এই যে ভারতে কলকাতার ইডেন গার্ডেন মাঠে একজন লোকও আমাদের ইয়ে করবে না, সমর্থন করবে না, বরঞ্চ পুরা স্টেডিয়ামে এই যে হিন্দু নিধনের এই চিত্র সচিত্র প্রতিবেদন দিবে সারা স্টেডিয়ামে, সবাই হাতে প্লেকার্ড থাকবে, তোরা জঙ্গি, তোরা জঙ্গির গোষ্ঠী। এগুলা ভাইবা চিন্তা, যেহেতু মানুষ পাবে না, খেলা মেলাও বরবাদ, কারণ দুয়োধনই দিবে, গালাগালি করবে। সুতরাং ওনারা কি করলেন, যে আমরা খেলবো না, কোথায়? ইন্ডিয়াতে আমরা খেলবো না, নিরাপত্তার অভাব। আইসিসিকে ওনারা চিঠি দিলেন যে খেলা শ্রীলঙ্কাতে ঘুরাই নেওয়া যাওয়া হোক। এখন ওনারা চিঠি দেওয়ার পরে ভাই গতকাল রাতে আইসিসি জানাইলেন যে কোনো খেলা ঘুরান যাবে না, এই মুহূর্তে 1 মাস বাকি, আপনারা চাইলেই অমুক জায়গা তমুক জায়গা যাবেন, সেটা হবে না। আগে কর নাই কেন? এবং যদি না আসেন খেলতে পয়েন্ট কাটা যাবে, জরিমানা ফরিমানা তো আরো হবে, এটা হচ্ছে অন্য কথা, জরিমানা হবে। আর শয়তানি করতে করতে হয়তো কোন দিন দেখা যাবে যে এই যে আইসিসি থেকে ওয়ার্ল্ড কাপে যে যে ডিরেক্ট খেলেন সেটা থেকেও বাতিল হয়ে যাবেন, আবার সে ডানা কাপ গতিয়া কাপের মতন খেলে খেলে আইতেইব। মানে ওই যে 50 দেশের লগে খেইলা জিততা চ্যাম্পিয়ন হইলে আপনি আইবেন, নাহলে পড়ে যাবেন। এইটাও হইতে পারে যে টেস্ট ক্রিকেট থেকে বাদও দিতে পারে আপনাদের, কোনো সমস্যা নাই তো। কারণ আইসিসির কর্ণধার, ইনভেস্টার সবই তো বড় বড় ইন্ডিয়ানরা, আপনাদের 2 পয়সার দামও থাকতো না, বাইর করে দিতে পারেন। এ হচ্ছে যে এক ভয়। সুতরাং ক্রিকেট নিয়ে ব্যাপক সমস্যা। এবার আসলে একটু পানি নিয়ে বলি। এই যে আপনার গঙ্গা চুক্তি তো এই মাসেই সম্ভবত শেষ হবে, না জানে আগামী মাসে। এটা নিয়ে অলরেডি এই দেশ ইন্ডিয়া থেকে আসছে, আবার বাংলাদেশ থেকে গেছে, এরা দেখে টেকে আসছে, কিন্তু এই চুক্তি আর হবে না। কারণ এবার দিল্লি দিবে না। এর আগে আপনার তিস্তা যেমন দিদি দিত না দিল্লি দিত, দিল্লি দিত না দিদি দিত, এই অবস্থা করে যেমন ঝুলে গেছে, এইবার গঙ্গাও গেছে। শুধু গঙ্গা না, যেটা শোনা যাচ্ছে বা যেটা খবর পাওয়া যাচ্ছে যে ভারতের অভিন্ন 53টা নদী, যে 53টা নদী বাংলাদেশের বিভিন্ন নদী নালা খাল বিলের সাথে এসে মিশছে, এগুলো সবগুলোতেই তারা এবার ব্যারিকেড দিবে। এখন আপনারা তো অনেকে বলতে পারেন যে আরে ভাই, ওরা পানি না দিলে কি হবে, বন্যার সময় পানি না, তখন তো ডুবে যাবে না। ভাই, যখন দরকার তখন পানি ছাইড়া দিবে, আর যখন আপনাদের দরকার হবে তখন ওরা পানি দিবে না। পানি নেই, দিচ্ছি না, চুক্তি নেই, আমার দেশের দরকার। আর পানি যখন বেশি হবে, বৃষ্টির পানি বেশি হইতেছে, বাস ছেড়ে দিব ছায়াইরা, আর ওইদিকে যাইতেছে, আমার কি? আপনি এখানে বাদ দেন। ওই যে কইছিলেন না, ফারাক্কা বাদ দিবেন, আর একটা তিস্তা বাদ দিবেন। সুতরাং শুকাইয়া মারবে, মানে পানি, যেটা বলা হচ্ছে যে সারা পৃথিবীতে একসময় পানি নিয়ে যুদ্ধ হবে, সেই পানি যুদ্ধ শুরু হয়ে গেল। এখন কি করবেন বঙ্গু মুসলমানেরা?
53টা নদীর পানি যদি বন্ধ করে দেয়, আপনারা হাইগা হোসার জন্য পানি পাইবেন না। এমনিও তো মুইতা তো আর টিস্যু পেপার ব্যবহার করতে পারেন না, যার কারণে একটা ফতোয়া জারি করছেন আপনারা যে পাথর দিয়া নুনু মোছেন, তো সেটা করবেন, এবার পায়খানা করে ওইটা দিয়া মুছবেন, আর নাই তো নিজের লুঙ্গি দিয়া নিজে মুছবেন, কারণ এছাড়া তো আর উপায় নেই। পানি দিয়া এটা গ্যাদারিং শুরু হইতেছে মানে অলরেডি হয়ে গেছে। কোনো চুক্তি হবে না, নট এ সিঙ্গেল চুক্তি। সব চুক্তি হবে, কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে যে এই গঙ্গা চুক্তি বা গঙ্গার পানি বন্টন, এরপরে ফারাক্কাবাদ, এগুলো নিয়ে কিন্তু একসময় কিন্তু আপনার জাতিসংঘে গেছিলেন জিয়া রহমানের আমলে, কোনো ফায়দা হয়নি, জাতিসংঘ কিছু করতে পারেনি। এইদিকে আপনাদের দুর্ভাগ্য, নির্বাচনের জন্য জাতিসংঘ সহ বিদেশি যেসব মিশনগুলোকে আসতে হয়, কেউ আসতে রাজি হয় নাই। পৃথিবীর সবচেয়ে ভালো একখান নির্বুদ্ধিতার কাম করছেন, বললেন যে কি, আসেন আপনারা নির্বাচন দেখেন, আপনাদের খানা দানা, হোটেলে থাকার পয়সা, পকেট খরচের পয়সা, প্রয়োজনে কন্যার পয়সা দেবো, তারপরে আসেন একটু বৈধতা দিয়ে যান। সেটা করতে কেউ রাজি হয় না। এদিকে টিআইবি হারমাতগুলো কি কইছে যে না না না, এটা তো হয় না, এটা তো হয় না, এইভাবে আপনারা ভাড়াটিয়া লোক আইনা আপনারা দেখাইবেন যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, এটা হবে না। হ্যাঁ, পৃথিবীর সব দেশই সমালোচনা করতেছে যে এটা কি, আমরা কি ভাড়াটিয়া গুন্ডা যে তুমি আমাদের সব দিবে, আমরা যে তোমার এখানে যাব? সুতরাং ওই কেন ধরা। এবার আসেন ভিসা। অলরেডি বাংলাদেশের পাসপোর্টের উপরে পৃথিবীর বিভিন্ন দেশ ভিসা দেওয়া অলরেডি বন্ধ করে দিছে। যেখানে আগে আমরা নেপাল ভুটানে সরাসরি যাইয়া পোর্ট এন্ট্রি ভিসা পাইতাম, সেটাও এখন দেওয়া হচ্ছে, সরাসরি ব্যাক করাই দিচ্ছে আমাদেরকে। মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে আমাদেরকে ব্যাক করানো হচ্ছে, ইউরোপ থেকেও ব্যাক করানো হচ্ছে। এই জায়গায় কালকে থেকে আমেরিকা আবার নির্দেশ জারি করে দিয়েছেন কি, সেইটা হচ্ছে প্রথম যেটা দিছে, সেটা হচ্ছে বাংলাদেশি যারা আমেরিকাতে থাকে তারা সব নাকি খালি সরকারি বেনিফিটের পয়সা খাইয়া থাকার চিন্তা। হ্যারাজ এই হারামজাদাগুলো ওইখানে বেনিফিট খায়, সব কিন্তু নামাজ পড়ে 5 ওয়াক্ত, হুজুর, সব জার্গ হুজুর, ওইখানে সরকারি বেনিফিট খাইব আর হালাল হারাম নিয়ে কথা কইব। আর বাংলাদেশেও যে চোরাই কাম করে, 2 নম্বরই কাম করে, মানে সরকারের ট্যাক্স না দিয়ে কাম করে, সেই টাকা দিয়ে বাংলাদেশের বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য করে। এই হচ্ছে যে আমেরিকা। তো এইটা ধরা খাইছে, এটা প্রকাশ করে দিছে। এরপরে এখন কইল যে $18,000 মিনিমাম, তার মানে $18,000 তো না, আরো বেশি মনে হয়, 18 লাখ টাকার সমপরিমাণ, 15 থেকে 18 লাখ টাকার সমপরিমাণ টাকা গ্যারান্টি মানি রাইখা ভিসা নিয়ে যাইবেন। সেটা আবার কেমনে যাবেন? 3টে এয়ারপোর্টে নামতে পারবেন, সুনির্দিষ্ট 3টে এয়ারপোর্ট। এই 3 এয়ারপোর্ট দিয়ে আপনি নামবেন, এই 3 এয়ারপোর্ট দিয়ে আপনাকে বেরিয়ে যেতে হবে। এমন আছে যে হয়তো ওই টাকা যেটা আপনি দিয়ে এখান থেকে ভিসা নিয়ে গেছেন, হে ওখান থেকে বলছে না তোমার ঢুকতে দিব না, তোমার বাইরে গেছে। এই টাকা পাইতে তারও 6 মাস। সুতরাং এত 18 লাখ টাকা একদিকে জমা রাখবেন, আবার আরো টাকা খরচ করবেন, ভাই বিশাল ঝামেলা। মানে আপনারে এখন ভিসা না দেওয়ার বা আমেরিকাতে না যাওয়ার জন্য আপনার এই পায়তারাটা চালাইতেছেই ওই যে আমাদের বিশিষ্ট কাকা ইনুস, ইন্টারন্যাশনাল প্লেয়ার, যাকে ডোনাল্ড ট্রাম্প এখনো খোঁজে। কই সেই নোবেল বাইটটা দানার ওজনে হাঁটতারে না, সেই মিক্রো ক্রেডিট গরিবের রক্ত চোষা, সে কোথায়? সে যেখানে যাবে সেখানেই বিপদ, সেইখানেই আল্লাহর গজব। আপনারা সবাই তো মুসলমান না, আপনারা সবাই তো বলতেন যে সুদ ঘুষকে আল্লাহ পছন্দ করে না, সুদীদের উপরে আল্লাহর গজব আছে। তো সুদী এখন আপনাদের মাথার উপরে বৈশা রয়েছে, এখন আপনাদের ভিসার উপরে গজব পড়ছে, পানির উপরে গজব পড়ছে, নির্বাচনের উপর গজব পড়ছে, এদিকে আবার ক্রিকেট খেলার উপরে গজব পড়বে। আগামী আর কয়দিন পরে আরো কিসের উপরে গজব পড়ে সেটা একটু দেখতে থাকেন। হ্যাঁ, আমরাও দেখি। জয় বাংলা, জয়। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে জাফলং, কোথাও অধ্যাপক ইউনূস ঘোষিত ইতিহাস সেরা ভোটের আমেজ বলতে কিছুই পাওয়া যাচ্ছে না। আবার নিয়ন্ত্রিত নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে সরকারের মিত্রদের মধ্যে চলছে নানা ধরনের টানাপোড়েন। অধ্যাপক ইউনূসের কার্যালয়ের চিন্তা হলো বাংলাদেশের মানুষের মধ্যে ভোট নিয়ে যে ইমেজ তৈরি হয়েছে তাতে গণভোটে না জয়যুক্ত হলে আম ছালার স্বপ্ন একসাথে শেষ হয়ে যায়। দেশের মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টিতে ব্যর্থ হওয়া এই নির্বাচন থেকে বিদেশিরাও মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে এর মধ্যে 26টি দেশ ও 7টি আন্তর্জাতিক সংস্থার মোট 83 জনকে প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরুদ্দিন চিঠি পাঠিয়েছেন। কিন্তু এর মধ্যে বেশিরভাগ প্রভাবশালী দেশ ও সংস্থা তাদের অনাগ্রহের কথা এরই মধ্যে অনানুষ্ঠানিকভাবে জানিয়েছে।
জাতিসংঘ বলেছে বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই তাদের। গত 1 নভেম্বর বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে চিঠি দিয়েছিল আওয়ামী লীগ। জানা গেছে নির্বাচনে সব দল অংশ নিতে না পারায় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়ায় সরকার সমর্থক কিছু সংস্থা ও দেশ ছাড়া বেশিরভাগ বিদেশিরাই পর্যবেক্ষণে আসতে আগ্রহী নয়। এমন পরিস্থিতিতে বিদেশিদের আকৃষ্ট করতে নির্বাচন কমিশন দিয়েছে লোভনীয় অফার। বিদেশি পর্যবেক্ষকদের আবাসন বা অ্যাকোমোডেশন ও ফুড বা খাবারের যাবতীয় ব্যয়ভার বহন করার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে এর মধ্যে বিতর্কের ঝড় উঠেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবির বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের থাকা খাওয়ার খরচ বহনের নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে অপরিণামদর্শী, বৈষম্যমূলক এবং স্বার্থের দ্বন্দ্ব সৃষ্টিকারী বলছে। সবচেয়ে বড় কথা হলো আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা অনুযায়ী ইইউ বা কমনওয়েলথের মতো নামকরা সংস্থাগুলো কোনো দেশের টাকায় নির্বাচন পর্যবেক্ষণে যেতে পারে না। প্রশ্ন হলো নির্বাচন কমিশন আসলে দেশের টাকা দিয়ে কোন ভুইফোর সংস্থাগুলোকে আনতে এমন ঘোষণা দিল? অথবা ইউনূসের শাসনামলের ধারাবাহিকতায় নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে কম বেশি প্রতিদিন দেশের কোথাও না কোথাও খুন খারাপি আর মব সন্ত্রাস চলছে। এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশন চিন্তিত অস্ত্র উদ্ধার আর সন্ত্রাস নিয়ে। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ অবশ্য দাবি করেছেন অবৈধ অস্ত্র উদ্ধারে 15 জানুয়ারি থেকে যৌথ বাহিনীর অভিযান আরো গতিশীল হবে। অবশ্য এমন কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গত 16 মাস ধরে শোনা যাচ্ছে। এর মধ্যে সরকারি কিংস পার্টিগুলোর আশঙ্কা হলো লেভেল প্লেইং ফিল্ড নিয়ে তাদের অভিযোগ নির্বাচনের আগে একটি নির্দিষ্ট দলের প্রতি প্রশাসন এক ধরনের একতরফা পক্ষপাতিত্বের পরিচয় দিচ্ছে। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মুখপাত্র দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 6 ডিসেম্বর নির্বাচন কমিশনে গিয়ে এমন অভিযোগের কথা শুনিয়ে এসেছেন। জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ ও গণভোট সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে হবে কিনা তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন কিছুদিন আগে সরকারের কিচেন ক্যাবিনেটের সদস্য থাকা এই উপদেষ্টা। অন্যদিকে অন্তর্বর্তী সরকার চিন্তিত গণভোট নিয়ে। প্রচারণায় নেমেও মানুষের মধ্যে তেমন সাড়া ফেলতে না পারায় নতুন নতুন কর্মসূচি হাতে নিতে যাচ্ছে সরকার। এমন পরিস্থিতির মধ্যে জাতিসংঘ বলছে বাংলাদেশের সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর কোনো পরিকল্পনা সংস্থাটির নেই। 6 জানুয়ারি নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্নের জবাবে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টেফান দুজারিক বলেন, জাতিসংঘ নিজে নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না যদি না সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে কোনো ম্যান্ডেট থাকে। এটি এখন আর জাতিসংঘের কাজের অংশ নয়। জাতিসংঘ সবশেষ 2024 সালে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে একটি বিশেষজ্ঞ প্যানেল পাঠিয়েছিল। দর্শক, বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনের সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ গত 1 নভেম্বর জাতিসংঘকে চিঠি দিয়েছিল। ঢাকায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপির প্রতিনিধি স্টেফান লিলার বরাবর পাঠানো চিঠিতে এই আহ্বান জানানো হয়। দলের পক্ষে চিঠিটি পাঠিয়েছিলেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। দর্শক, শুধু জাতিসংঘ নয়, আরো বহু সংস্থা থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে না বাংলাদেশের নির্বাচন কমিশন। জানা গেছে এর মধ্যে 26টি দেশ ও 7টি আন্তর্জাতিক সংস্থার মোট 83 জনকে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন চিঠি পাঠিয়েছেন। এসব ব্যক্তিদের আসা যাওয়ার খরচ সহ 5 দিনের বিশেষ আতিথেয়তা দিতে চেয়ে আমন্ত্রণ জানিয়েছে ইসি। গত 30 ডিসেম্বর পাঠানো চিঠিতে সংশ্লিষ্টদের 15 জানুয়ারির মধ্যে এ বিষয়ক তথ্য নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে বলা হয়েছে। আগ্রহী বিদেশি গণমাধ্যম, সাংবাদিক সহ পর্যবেক্ষকদের 17 জানুয়ারির মধ্যে ইসিতে আবেদনের সময়সীমাও নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক সংস্থার মধ্যে সার্ক, কমনওয়েলথ, ওআইসি, অ্যানফ্রেল, এওএফ, আইআরআই ও এনজিআই রয়েছে। সূত্রগুলো বলছে এখনো পর্যন্ত ইউ ছাড়া অন্য কোনো সংস্থার পক্ষ থেকে প্রাথমিক সম্মতিও পায়নি ইসি। তবে সূত্রগুলো বলছে আসন্ন সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইজাবস 8 জানুয়ারি ঢাকায় আসছেন। এই সফরের পরও নির্বাচন পর্যন্ত আরো 2 বার বাংলাদেশ সফর করার কথা রয়েছে তার।
তার সফরের পরই ইইউ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এমনকি পাকিস্তান, তুরস্ক ছাড়া অন্য দেশগুলোর কাছ থেকে এখনো ইতিবাচক সাড়া মেলেনি। 2008 সালে নবম সংসদ নির্বাচনে রেকর্ড সংখ্যক 593 জন বিদেশি পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করেছিলেন। বিদেশিদের কাছ থেকে ইতিবাচক সাড়া না পাওয়ার মধ্যে বাংলাদেশের নির্বাচন কমিশন ঘোষণা করেছে তারা বিদেশি পর্যবেক্ষকদের আবাসন ও খাবারের খরচ বহন করবে। পর্যবেক্ষকদের আতিথেয়তায় ইসি বিভিন্ন দেশ থেকে আগত মোট 83 জন বিদেশি পর্যবেক্ষকের আবাসন বা অ্যাকোমোডেশন বা ফুড ও খাবারের যাবতীয় ব্যয়ভার বহন করবে। নির্বাচন কমিশনের দাবি, আন্তর্জাতিক অঙ্গনে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা তুলে ধরতে কমিশনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অথচ আন্তর্জাতিক বিধান বলছে নির্বাচন কমিশন এমনটা করতে পারে না, কারণ এই সিদ্ধান্তটি আন্তর্জাতিক নির্বাচনী পর্যবেক্ষণের মূল স্তম্ভ এবং 2025 সালের ডিক্লারেশন অফ প্রিন্সিপালস বা ডিওপি এর সরাসরি পরিপন্থী। ফলে নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তের পর কমনওয়েলথ, ইইউ, আইআরআই এর মতো নামকরা সংস্থাগুলো বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে এসে বিতর্কে জড়াবে কিনা সে সন্দেহ দেখা দিয়েছে। 2005 সালে জাতিসংঘ গৃহীত আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণের মূল নীতিমালার 6 নম্বর অনুচ্ছেদে স্পষ্ট বলা হয়েছে, আন্তর্জাতিক পর্যবেক্ষণ মিশনগুলো সেই দেশের সরকারের কাছ থেকে কোনো অর্থায়ন বা অবকাঠামোগত সহায়তা গ্রহণ করবে না যে দেশের নির্বাচন তারা পর্যবেক্ষণ করছে, কারণ এটি স্বার্থের সংঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি করে এবং মিশনের প্রতিবেদনের উপর মানুষের আস্থা কমিয়ে দেয়। স্বাগতিক দেশের পক্ষ থেকে পর্যবেক্ষকদের খরচ বহন করাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্রাইবিং দ্য অবজারভার বা পর্যবেক্ষকদের প্রভাবিত করার চেষ্টা হিসেবে দেখা হয়। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা হলেও তারা সরকারের বাজেটের উপর নির্ভরশীল, ফলে তাদের দেওয়া আতিথেয়তা গ্রহণ করলে পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি নির্বাচন কমিশনের এই ঘোষণাকে অত্যন্ত অদ্ভুত এবং সন্দেহজনক বলে মনে করছে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান মনে করেন, যারা সরকারের টাকা খরচ করে পর্যবেক্ষণ করতে আসবে তারা এক ধরনের ভাড়াটে পর্যবেক্ষক হিসেবে কাজ করতে পারে। এটি নির্বাচন কমিশনকে আন্তর্জাতিকভাবে একটি আজ্ঞাবহ প্রতিষ্ঠান হিসেবে জাহির করার সুযোগ করে দেবে। যখন একজন পর্যবেক্ষক ইসির টাকায় 5 তারকা হোটেলে থাকবেন এবং তাদের সরবরাহকৃত খাবার খাবেন, তখন সেই পর্যবেক্ষকের পক্ষে ইসির ভুল বা জালিয়াতি নিয়ে নিরপেক্ষ প্রতিবেদন দেয়া নৈতিকভাবে কঠিন হয়ে পড়ে। এটি একটি গাইড ট্যুরের মতো পরিস্থিতি তৈরি করে, যেখানে আয়োজক দেশ কেবল তাদের সুবিধাজনক দৃশ্যগুলোই বিদেশিদের দেখাতে চায়। টিআইবি বলছে এই সিদ্ধান্ত স্পষ্টতই বৈষম্যমূলক, কারণ বিদেশি পর্যবেক্ষকদের জন্য এমন সুবিধা দেওয়া হলে দেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রেও একই ব্যবস্থা প্রযোজ্য হওয়া উচিত। সবশেষ জর্জিয়ায় 2024 সালের নির্বাচনে এ ধরনের ভাড়া করা 23 জন বিদেশি পর্যবেক্ষক অংশ নেওয়ার ঘটনা নিয়ে সমালোচনা হয়। টিআইবি বাংলাদেশের নির্বাচন কমিশনের অফার করা এই সুবিধা না নেওয়ার জন্য বিদেশি পর্যবেক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছে। দর্শক, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক একটি জাতীয় সংসদ নির্বাচনের দাবি বহুদিনের। বিদেশিদের পক্ষ থেকেও বিভিন্ন সময় এ ব্যাপারে বলা হয়েছে। নানান টালবাহানার পর সরকারের পক্ষ থেকে 12 ফেব্রুয়ারি নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু সে নির্বাচন নিয়ে দেশের মধ্যে যেমন আবহ তৈরি হচ্ছে না, তেমনি বিদেশিদের মধ্যেও আগ্রহ দেখা যাচ্ছে না। প্রশ্ন হলো, এমনটা হচ্ছে কেন? 2008 সালে পর্যবেক্ষক পাঠিয়েছিল এমন 2টি দেশের কূটনীতিকরা বলছেন, আগের মতোই বাংলাদেশের এবারে নির্বাচন একটি প্রেডিক্টেবল ড্রামা বা পূর্ব নির্ধারিত নাটকে পরিণত হচ্ছে কিনা তা নিয়ে তাদের আশঙ্কা আছে। ইলেকশন না হয়ে সিলেকশন হলে সেটির জন্য বিদেশি সংস্থাগুলো লক্ষ লক্ষ ডলার খরচ করতে চায় না। ওই 2 কূটনীতিক বলছেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হচ্ছে, আওয়ামী লীগের সহযোগী দলগুলো চাপের মধ্যে আছে, ফলে এই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না এমন আশঙ্কা থেকেই যাচ্ছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এমন নির্বাচন পর্যবেক্ষণ করতে চায় না যেখানে প্রধান একটি রাজনৈতিক শক্তিকে আগে ভাগে মাঠ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যেমন কমনওয়েলথের মহাসচিব তার সফরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের পরামর্শ দিয়ে গিয়েছিলেন। জানা গেছে, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে কমনওয়েলথ ও এর বেশিরভাগ সদস্য রাষ্ট্র পর্যবেক্ষক পাঠানোর সম্ভাবনা খুবই ক্ষীণ। আবার সরকারের মিত্র দলগুলোর মধ্যে বিভেদ স্পষ্ট হয়ে উঠেছে, ফলে অনেকেই মনে করছেন এই নির্বাচন কেবল একটি বিশেষ পক্ষকে
জয়ী করার আয়োজন মাত্র, যেখানে প্রকৃত রাজনৈতিক প্রতিযোগিতা অনুপস্থিত থাকবে। বিদেশিদের আশঙ্কা, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় এই নির্বাচনে সহিংসতার আশঙ্কা ব্যাপক। তফসিল ঘোষণার পর থেকে একের পর এক হত্যাকাণ্ড সেই সংখ্যাকে আরো বাড়িয়ে দিয়েছে। এমন পরিস্থিতিতে ভোটাররা নিশ্চিন্তে ভোট দিতে পারবেন কি না সেটি নিয়ে অনিশ্চয়তাও আছে। বড় দেশগুলোর বেশিরভাগ দূতাবাস নির্বাচনী প্রচার শুরু হলে নিজেদের কর্মীদেরকে অতিরিক্ত সতর্কতার সাথে চলাফেরার পরামর্শ দিয়ে রেখেছে। এমন পরিস্থিতিতে পর্যবেক্ষক টিম পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার পক্ষেই বেশিরভাগ দেশ ও দাতা সংস্থা। দর্শক, বিদেশি পর্যবেক্ষকরা কখনো একটি দেশের গণতন্ত্রকে উদ্ধার করতে পারে না, তারা কেবল আয়নার মতো কাজ করে। কিন্তু আবাসন ও খাবারের খরচ দিয়ে কেবল কিছু ভাড়া করা পর্যবেক্ষক পাওয়া সম্ভব, কিন্তু আন্তর্জাতিক মহলের আস্থা অর্জন কি সম্ভব? যদি নির্বাচনের সকল পক্ষের অংশগ্রহণ নিশ্চিত না হয়, তবে এই নির্বাচনটি ইতিহাসে কেবল আরেকটি নিয়ন্ত্রিত আনুষ্ঠানিকতা হিসেবে স্থান পাবে। এখন এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম দর্শক। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার অন্যতম সেনাপতিদের মধ্যে একজন, অন্যতম সেনাপতি শফিক সাহেব, ওনার তথ্য ভান্ডারের দায়িত্বে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর চিফ শফিক সাহেব, তিনি মাত্র একদিন আগে বলেছেন যে ইন্টারন্যাশনাল কমিউনিটির সাংঘাতিক সাপোর্ট তাদের এই ইলেকশনের প্রতি, যে একটা পিকুলিয়ার ইলেকশন তারা আয়োজন করতে যাচ্ছে। সোজা বাংলায় বললে একতরফা ইলেকশন, বোঝাপড়া ইলেকশন, সমঝোতার ইলেকশন, আওয়ামী লীগ স্টাইল, আওয়ামী লীগ থেকে শেখার ইলেকশন। সেই ইলেকশনের জন্য নাকি ওয়ার্ল্ডের কোনো কারো মাথা ব্যথা নাই। তাদের ইউরোপীয় ইউনিয়নের তাদের পর্যবেক্ষক আসছে, তাদেরকে জামাই আদর করে খাওয়াবে, থাকাবে। টিআইবিএসকে প্রশ্ন তুলেছে যে এগুলো ঠিক না। সেই সময়ে ডক্টর ইউনূসের এই স্বপ্নকে দুঃস্বপ্ন করে দেওয়ার মতন কিছু খবরাখবর আসছে কিনা ইন্টারন্যাশনাল কমিউনিটির যারা খোঁজ রাখেন তারা জানেন। তার পাশাপাশি এই খবরটি যদি আপনারা চোখ বুলিয়ে থাকেন এর মধ্যে, তারপরে একটু ধরিয়ে দিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে পর্যবেক্ষক পাঠানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে জাতিসংঘ। সোমবার স্থানীয় সময় নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্তেফান দুজারিক এ তথ্য জানান। দুজারিক বলেন, জাতিসংঘ নিজে নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না যদি না সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে কোনো ম্যান্ডেট থাকে। এটি এখন আর আমাদের কাজের অংশ নয়। তবে বাংলাদেশে জাতিসংঘের কার্যালয় নির্বাচন সংক্রান্ত কোনো কারিগরি সহায়তা দিচ্ছে কিনা সে বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে বলে জানান তিনি। দুজারিক জানান, নির্বাচনের ক্ষেত্রে এ ধরনের কারিগরি সহায়তা জাতিসংঘ প্রায়ই দিয়ে থাকে। বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তরের প্রেক্ষাপটে তার প্রত্যাবর্তন কিভাবে দেখা হচ্ছে এমন প্রশ্নের জবাবে দুজারিক বলেন, আমি খবরের মূল্যায়ন করি না, সাংবাদিকরাই খবরের মূল্যায়ন করেন। তবে বাংলাদেশের জনগণ যেন নিজেদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি অবাধে প্রকাশ করতে পারে, সেই প্রক্রিয়াকে জাতিসংঘ সমর্থন করবে বলে মন্তব্য করেন মুখপাত্র। এবার বাংলাদেশের জনগণের সবার তার মতামত অবাধে প্রকাশের সুযোগ থাকছে কিনা নির্বাচনে, এটা জাতিসংঘও জানে, আমরাও জানি, এবং যারা নির্বাচনের আয়োজন করছে তারাও খুব ভালোভাবে জানে। ব্রিফিংয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে স্তেফান দুজারিক তিনি বলেন, তার মৃত্যুতে আমরা তার পরিবারের প্রতি এবং বাংলাদেশের জনগণের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ 17 বছর পর দেশে ফেরার প্রসঙ্গ এবং বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রেক্ষাপটে তার প্রত্যাবর্তন কিভাবে দেখা হচ্ছে এমন প্রশ্নের জবাবে জানান, তিনি সংবাদ বা রাজনৈতিক ঘটনার মূল্যায়ন করেন না, সংবাদ বিশ্লেষণের দায়িত্ব সাংবাদিকদের। তারেক রহমান আগামীতে সফল হবেন কি হবেন না সেটা টোটালি ডিপেন্ড করে তার কর্মের উপরে। তিনি এখন মূল্যায়ন করার কোনো সুযোগ নেই। তবে স্তেফান দুজারিক জোর দিয়ে বলেন, বাংলাদেশের জনগণ যেন তাদের রাজনৈতিক মতামত অবাধে প্রকাশ করতে পারে, সেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে জাতিসংঘ সমর্থন করে যাবে। উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী 12 ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন হওয়ার কথা। রাজনৈতিক সংশ্লিষ্ট মহল যারা আছেন, যখন থেকে জাতিসংঘ জানিয়েছে তারা নির্বাচন পর্যবেক্ষণ করতে আসছেন না, তখন থেকে সবাই নড়ে চড়ে বসেছেন যে জাতিসংঘ কি তাহলে ভিন্ন কোনো সিগন্যাল দিচ্ছে। এর মধ্যে আপনারা জানেন কমনওয়েলথের সিগন্যাল সম্পর্কে আমরা জেনেছি, IRI এর সিগন্যাল সম্পর্কে জেনেছি, আমরা ভারতের সিগন্যাল সম্পর্কে জেনেছি, আমেরিকার সিগন্যাল সম্পর্কে আমরা ধারণা পাচ্ছি যে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য এবং অংশীদারত্বমূলক নির্বাচন ছাড়া ইন্টারন্যাশনাল কমিউনিটি
বিকল্প কিছু ভাবছে না। বাংলাদেশে এখন যে নির্বাচনের প্লট তৈরি হয়েছে, যেভাবে এখন নির্বাচনটা হতে যাচ্ছে, সেই নির্বাচন দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশ এমন একটা পরিস্থিতিতে, যে নির্বাচন হলেও বিপদ, না হলে বিপদ। হলে সেটা একতরফা নির্বাচন, বাংলাদেশে স্থিতিশীলতা আসবে না। আর না হলে বিপদ হচ্ছে চরমপন্থাদের হাতে বাংলাদেশের চালিকা শক্তি, যেটা প্রায় চলে গেছে, সেটা আরো দৃঢ়ভাবে চলে যেতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান।